দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে। কিভাবে অপত্য সৃষ্টি হয় আজকে পড়াবো। একটা সেল সাইকেলের ডিউরেশন কত? স্যার 15 ঘন্টা। আচ্ছা, সেল সাইকেলের কি কি ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট আছে বা চেক পয়েন্ট আছে? কি কি চেক পয়েন্ট আছে? স্যার G1 মানে G1 G0 সিনথেসিস ফেজ, G2 দেন M ফেজ। গুড, গ্রেট, ওকে, ভেরি গুড। কোন ফেজের মধ্যে সময় সবচেয়ে বেশি লাগে? এস ফেজ। স্যার S ফেজ। ভেরি গুড, গুড। তাহলে আমরা বড় প্ল্যান তাড়াতাড়ি বড় হয়, আমরা বড় হইনি কেন? কারণ জি স্যার নোট ফেজ। আমাদের G0 ফেজে হ্যাঁ, অনেক মানে ওইখানে কোষগুলাকে আইডেন্টিফাই করা হয় যে কোন কোন কোষগুলা পরবর্তী ধাপে যাবে। ওখানে অনেকগুলা কোষ বাদ পড়ে যায়, যার ফলে আমরা আর ওইভাবে বড় হই না। আমাদের ওইখানে নির্দিষ্ট ভেরি গুড। পর্যায়ে আসার পর একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কোষ পরবর্তী ধাপে যায়। G0 ফেজে অনেকগুলো কোষ বাদ পড়ে যায়। আরো সংক্ষেপে যদি বলো যে এনিমেল সেলের মধ্যে জি নোটের পরিমাণ বেশি। জি স্যার, এনিম্যাল সেলে G0 এর পরিমাণ বেশি থাকে। এটা কথা কথা ওদের সেটা খাচ্ছি যেটা স্যার কথার সাউন্ড অনেক লো স্যার, ভালোভাবে শুনতে পাচ্ছি না। তাহলে ভালো মনে রাখতে পারো, তোমার তো খুবই ভালো। কারণ তোমাদের তো আমি তো দেখিও না করি না, মানে পড়ো না তার প্রতি ভালোই মনে আছে। একজনই বলতেছে, আর অন্য কেউ বলো যে সেল সাইকেল এটা কোন স্টেজ? সেল সাইকেল দা কমপ্লিট হয় কোন স্টেজে? কে বলতে পারবে? স্যার ইন্টারফেস পর্যায়ে। ভেরি গুড। তোমার নাম কি? স্যার সিনথিয়া জামান। তোমার নাম কি? স্যার সিনথিয়া জামান ইস্যু। একজন এখানে উত্তর দিচ্ছ। আমি কিন্তু ক্লাসে রেখে মাতি না কিন্তু তুমি আমি ক্লাসের মধ্যে আমি তোমাকে 5 এর মধ্যে 5 দিয়ে দিব। ইম্পসিবল। তারপরে ভালো সে ক্লাসের মধ্যে বাইরে বলে কত বেশি সুবিধা হবে। কারণ ইভালুয়েশনটা তোমার এত সহজ না। ইভালুয়েশনটা বিভিন্ন ভাবে হবে। যে তুমি ক্লাসটা কিভাবে ফলো করেছো, ছিল তারপর তিনটা খাতায় লেখা অনেকে ভালো বুঝে লিখতে পারে না, তাই বলে কি সে কি রেজাল্ট খারাপ করবে? অন্যান্য দিক দিয়ে উঠে মুখস্থ বিদ্যা সঠিক না, এটা ভুল। প্রত্যেকটা পজিশন থেকে সে এই যে সে তুমি ক্লাসে তোমার পারফরমেন্স ভালো, এটা ফলাফল হ্যাঁ বাইরে ওদের তুমি ইয়া করো তারা তোমার 90% না। কারণ তুমি আগে এত মনোযোগী ছিল, হঠাৎ করে তোমার ইয়া হইতে একবার তোমার ইভালুয়েশনটা আরম্ভ হয়ে গেলে তুমি ক্লাসে দিচ্ছ ওই দিন থেকে, ওই দিন থেকে তোমার ক্লাসে ইভালুয়েশন তুমি উপস্থিতি কিরকম সবকিছু মিলিয়ে কিন্তু তোমাকে ইভালুয়েশন করা হবে। এবং তোমাকে বলি, তোমরা অনেক যে কোশ্চেনের ধারাগুলা দেখছো, কোশ্চেনের ধারা কিন্তু এরকম না। অনেক শিক্ষক কোশ্চেন করে, কোশ্চেনটা কিন্তু যে একটা ব্রহ্ম ট্যাক্সোনমি মানিয়ে পড়ে না। যে 7টা দাগে কোশ্চেন হবে, 40 নম্বরের কোশ্চেন হলো বা 25 নম্বরের কোশ্চেন হলো, মুখস্থের কোশ্চেন থাকবে হয়তো 5-6, তারপরে যে আন্দাজ নিয়ে কোশ্চেন থাকবে হয়তো 6-7, একটা কোশ্চেন থাকবে হয়তো 4-5, আর অ্যানালাইটিক্যাল কোশ্চেন থাকবে হয়তো 3-4-5। আবার সৃজনশীল ক্রিয়েটিভ কোশ্চেন তোমাকে পড়ায় নাকি তাহলে কোশ্চেন করে বসে রাখবো, আমি বলবো যে বট গাছ এত বড় হইল না। হ্যাঁ, বট গাছ এত বড় কেন?
বা গাছ এত বড় কেন, এই প্রাণীগুলো এত ছোট কেন? সেটা আমি পড়াইছি জি পড়াইছি স্যার। না, জি স্যার। কিন্তু তোমাদের বেসিক ক্লাস তুমি চিনি পারবা। তখন তুমি চিন্তা করবে ছাত্র ক্লাসে অনেক জিনিস পড়াইছে, অর্থাৎ এটা এরকম ভাবে হইতে পারে। এই যে এরকম ভাবে হইতে পারে চিন্তা করছো, এটা কি ক্রিয়েটিভ কোশ্চেন। তাহলে 6টা সেকশন ফলো করে কিন্তু তোমার কোশ্চেন করা হবে। থাকা মুখস্থ করলে হবে না, খেচ্ছে মুখস্থ করে ফেলছি আমাদের পড়তে রাইলে দিব, নম্বর দিয়ে দিব। নো, ওখানে হইতে পারে, আমার থাকে না। সব সাইড এ প্লাস হলে তাহলে এ প্লাস হলে। আমাদের কোনো একটা পড়াশোনা মানে না করাতে পারলে আমাকে বলবে যে আপনি এটা করাতে পারেন, আমি চেষ্টা করবো। কারণ শিক্ষক ছাত্রদের জন্য শিক্ষক। এই যে তোমরা কিছু কিছু ছাত্র খুব ভালো উত্তর দিচ্ছে, আমি খুব খুশি দেখি না, বা আমি পড়াইছি বা মেসেজ ঠিক মতো দিতে পারছি না, তারপরে তোমরা আমাকে ভালো মেসেজ দিচ্ছ। দিস ইজ দ্য গুড সাইড। আমি তোমাদেরকে মেসেজ তৈরি করতে পারি না ভালো, হয়তো লাইন ভালো না, ভালো না। ক্লাস মিস করো না, তাহলে তাছাড়া উপায় নেই, ধরতেই পারো না কোশ্চেন। আজকে আমরা সেল ডিভিশনে চলে যাবো। যেহেতু সেলে প্রিপারেটরি স্টেজ গুলো আমরা করেছি, আজকে সেল ডিভিশন করবো। সেল ডিভিশন কত ধরনের আছে? স্যার 3 স্যার ধরনের। 3 ধরনের। স্যার 3 ধরনের। বলো। মাইটোসিস, মাইটোসিস, মিওসিস। মাইটোসিস, হেমাইটোসিস, মাইটোসিস, মিওসিস, মিওসিস। হেমাটোসিস। তোমরা এটা হয়তো ইন্টারমিডিয়েটে পড়েছো এরকম ভাবে 3 ধরনের। আসলে সেল ডিভিশন হচ্ছে 2 ধরনের। তোমরা আরো সুন্দর করে স্ট্যান্ডার্ড ফর্মে শিখো, ইন্টারন্যাশনাল ফর্মে, বাংলাদেশের বই দ্বারা থ্যাংক ইউ। সেল ডিভিশন শেখা 2 ধরনের, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে তোমার হেমাইটোসিস। হ্যাঁ, একটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিস মানে কি? একটা কতগুলি স্পেসিফিক ইভেন্টের মাধ্যমে তোমার সেল ডিভিশন হয়, এটাকে বলা হয় মাইটোসিস। আর হেমাইটোসিস কি? ডিরেক্ট ডিভিশন হয়। কাটা দাও, কাটে না, কাটে না, চাকু দাও, আপেল কেটে ফেলো না, অর্ধেক করে ফেলো, এটা থেকে তোমার হেমাইটোসিস। এটা হচ্ছে হেমাইটোসিস, এই যে দাও দাও কুক মেরে 2 ভাগ করে ফেলো, এটা হচ্ছে হেমাইটোসিস। এখানে ফরমাল কিছু দরকার নাই, কোনো স্টেপ ফলো করার দরকার নেই। এটা সাধারণত নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ, এদের দেহে বা প্রাণী, নিম্ন শ্রেণীর প্রাণী, এদের দেহে সাধারণত এই ডিভিশন হয়, হেমাইটোসিস ডিভিশন। জিনিসগুলো খুব মনোযোগ হয়ে গেছে, জিনিসগুলো বুঝো। ল্যাঙ্গুয়েজ পরে তুমি জিনিসগুলো থেকে মুখস্থ করতে পারো, করতে পারো। তোমার বেসিকটা আগে বুঝতে হবে। বইয়ে বলে সবকিছু আছে, কিন্তু একজন গাইড বা ইনস্ট্রাক্টর মানে আরো কিভাবে তাকে তোমাকে আন্ডারস্ট্যান্ডেবল করা যায়, যেভাবে করা যায় এইভাবে করতে হবে। গাইতে হয় গাইতে হবে, নাচতে হবে নাচতে হবে, তোমার লার্নিং দিতে হবে। লার্নিং ইজ প্রসেস। আইসা বকবকায় কতগুলো ইংরেজি পড়ে গেলাম, কতগুলো গেলাম, দিস ইজ নট লার্নিং। এটা ইন্টারেক্টিভ। ছাত্র শিক্ষকের মধ্যে ইনস্ট্রাক্টরদের ইন্টারেক্টিভ হতে হবে, প্রাণবন্ত আলোচনা হতে হবে, তাহলে তোমার বেসিক গেইন করতে পারবে। তখন তুমি অনেক বড় বড় বই পড়তে পারবা। আমি তোমার শিখিয়ে দিচ্ছি, তুমি 100% ইজিলি, কারণ তোমার ফাউন্ডেশন ভালো। আর মাইক্রোসিস যেটা ছিল, এটা উন্নত কোর্সের মধ্যে হয়, উন্নত প্রাণীদের কোর্সে হয়, প্ল্যান্ট এনিম্যাল আছে,
এদের সেলটা কিন্তু বললে কিন্তু ডিভিশন হয়ে যায় না। এটা অনেকটা জটিল কমপ্লেক্স প্রতিকার। এটা কতগুলি ইভেন্টের মাধ্যমে ডিভিশন হয়। It is consisted of some complicated events. কতগুলি ইভেন্টের মাধ্যমে তোমার ডিভিশন হয়, এটা হচ্ছে মাইটোসিস। তাহলে সেল ডিভিশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে তোমার অ্যামাইটোসিস। মাইটোসিস হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে মাইটোসিস 1, একটা হচ্ছে মাইটোসিস 2। একটা হচ্ছে মাইটোসিস 1, একটি হচ্ছে মাইটোসিস 2। মাইটোসিস 1 কি মাইটোসিস বলা হয়, মানে সব ডিভিশন হয় একটা থেকে দুইটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। আর মিওসিস থেকে তোমার একটা গ্যামেট তৈরি করে, দেখে মাইটোসিস 2। মাইটোসিস 2 কে বলা হয় মিওসিস। তুমি ইন্টারন্যাশনালি এরকম ভাবে তুমি মানে তোমাকে বলতে হবে সেল ডিভিশন কথাটা আসলে তোমার বলতে হবে যে সেল ডিভিশন দুই ধরনের, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। মাইটোসিসটা কি? মাইটোসিস হচ্ছে তোমার একটা কমপ্লিকেটেড প্রসেসের মাধ্যমে উন্নত উদ্ভিদ প্রাণী সেল ডিভিশন হয়। আর মাইটোসিস থেকে কোনো কিছু দরকার নাই, ডাইরেক্ট সরাসরি তোমার ডিভিশন হয়। সাধারণত নিম্ন শ্রেণীর পানি নিয়ে ব্যাকটেরিয়া আছে, আমরা থাকে এই ধরনের যারা বাইনারি ফিশন বা দ্বিবিভাজন প্রক্রিয়াতে যারা অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ করে। এবং এই মাইটোসিস হচ্ছে তোমার দুই ধরনের, একটা হচ্ছে মাইটোসিস 2। মাইটোসিস 1 এর মধ্যে সেটা তোমার মাইটোসিস হয়, আর মিওসিস 2 তে মিওসিস হয়। মাইটোসিস 2 তে মিওসিস হয়। তাহলে মাইটোসিস তোমার দুধের well, আমরা cell division study করব। What is the important study in cell division? What purpose we have to study cell division? Cell division আমরা কেন study করব? দেখো কেন কিন্তু এই চিন্তা হতে পারে কেন cell division আমরা study করব। What is the বলতে পারবে কি? কি বলতে পারবে কেন তুমি সেল ডিভিশন করবে? স্যার সেল ডিভিশন করলে স্যার আমরা হ্যাঁ বলো প্লিজ আলামি। স্যার সেল ডিভিশন করলে স্যার আমরা সেল ডিভিশনের বিভিন্ন পর্যায়গুলো জানতে পারবো। আর স্যার কোন সেল ডিভিশনে স্যার দেহ কোষগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা জনন কোষগুলো কোন প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হচ্ছে এগুলো আমরা জানতে পারবো। তারপর স্যার আনকন্ট্রোলড সেল ডিভিশনের ফলে স্যার আমাদের কি ধরনের এই তো একটা পয়েন্ট আনকন্ট্রোল, মানে তুমি যে সেল ডিভিশন স্টাডি করো তাহলে প্রত্যেকটা ধাপ সম্পর্কে সুন্দর জ্ঞান রাখবে এবং কোথায় অ্যাবনরমালিটি, কোথায় আনকন্ট্রোল, কোথায় কন্ট্রোল, এই জিনিসগুলি জানবে। ফলে কি হবে, তুমি চিকিৎসা বিজ্ঞানে তোমার এটা ট্রিটমেন্ট করা খুবই কি হবে, ইজি হবে। আর আরেকটা সেটা তোমার আমাদের যে এই যে প্রোডাকশন গুলি হচ্ছে, এই প্রোডাকশন গুলি এই যে হাইব্রিড বিভিন্ন ধরনের জেনেটিক্যাল প্রবলেমের মধ্যে কিন্তু এই হাইব্রিড গুলি তৈরি করা হয়েছে। কিন্তু এগুলি কি, এগুলি সেল ডিভিশন কোনো উপরে নেই। এই যে মনে করো ফসল বলো, বিভিন্ন ধরনের ক্রপ এবং ফিশ বা অ্যানিম্যাল, এগুলি একটা হাইব্রিডাইজেশন বা বিভিন্ন ধরনের ব্রিডিং প্রোগ্রাম করা হচ্ছে, হ্যাঁ, জিন ম্যানিপুলেশন করা হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। এগুলো কিন্তু করার কি আলটিমেটলি তো তোমার সেল ডিভিশনের মাধ্যমে হয়, কিন্তু ডিভিশনকে ফলো করে কিন্তু এগুলো করা হয়েছে। কারণ সেল ডিভিশনটা যখন তুমি মনে করো একটা অ্যাপ তৈরি করলা, একটা জিন ইনসার্শন করলা বা একটা নিউট্রিয়েন্ট তৈরি করলা, তাদের ডিভিশনটা আর নর্মাল ইন্ডিজিনাস ডিভিশনটা এটা কম্পারেটিভ স্টাডি করতে হবে কোনখানে সমস্যা হচ্ছে।
তাহলে তুমি ইন্ডিজিনাস যেটা তোমার আগে ছিল যে ডিভিশনটা, ওইটার সাথে নতুন তুমি যখন মিউটেন্ট তৈরি করলে, ভ্যারাইটি তৈরি করলে, হ্যাঁ, তখন তুমি ওদের সাথে কি ধরনের পার্থক্য হবে, তখন এটা সহজে তুমি ধরতে পারবে এবং আরো ব্যবস্থা নিতে পারবে এবং আরো এখানে টেকনোলজি প্রয়োগ করে আরো আরো যেতে পারবে। যা কিছু মনে করো হচ্ছে যে হাইব্রিড তৈরি করতেছে, সবকিছু তোমার এই যে প্রিন্সিপলস অফ জেনেটিক্স, আমি তো বলছি প্রিন্সিপলস অফ জেনেটিক্স, এটা একটা প্রিন্সিপল, এটা একটা নীতি। এই নীতি অনুসরণ করে তোমার হচ্ছে সাইন্টিফিক যে হাইব্রিড তৈরি করা হচ্ছে। এবং চিকিৎসা বিজ্ঞানে এই যে ক্যান্সারটা কিভাবে তুমি ডিটেকশন, এই যে সেল ডিভিশনের মধ্যে সেলের অবস্থা দেখলে, ফিজিওলজি দেখলে বুঝতে পারে যে এটা সেল ডিভিশন কিভাবে হচ্ছে। তখন তোমার সেলের মধ্যে তোমার ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে তোমার ডিএনএ আছে, ডিএনএ মধ্যে তোমার বেস গুলি আছে, বেস পেয়ারের সুন্দর করে। এখন তোমার যে কোনো চিকিৎসা কিন্তু তোমার পিসিআর পর্যায়ে চলে গেছে। মনে করো আগে বি পজিটিভ তোমার টিকা দিত বা দিত বা আনতে ডিটেকশন ছিল না। মানে আগে বি পজিটিভ ধরা পড়তো 90-80 দিকে, 92 দিকে দেখছি মানুষ চিন্তাই করলে বি পজিটিভ মারা যাবে। হ্যাঁ, কিন্তু এখন তোমার বড় বড় টিকা এটা আন্দাজে ধরে বলতে পারছি সিমটম দিকে, কিন্তু তোমার ব্লাড বল নিয়ে হতে পারে জেনেটিক্যালি অ্যানালাইসিস। তাহলে এই যে এইসব কিছু সবকিছু মূলে তোমার সেল ডিভিশন, এবং এই সেল ডিভিশনটা তোমার প্ল্যান্টের মধ্যে কিরকম হবে এবং এনিমেলের মধ্যে কিরকম হবে এবং নিম্ন শ্রেণীর প্রাণী বা উদ্ভিদের মধ্যে কিরকম হবে, এইগুলি কিন্তু তোমার এইগুলি নির্দেশ করে। কখন তুমি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা করতে পারো, ডিজাইন করতে পারো, যখন তোমার এই প্রিন্সিপলস গুলা সুন্দর করে মেন্ডেলের সূত্র, তারপরে তোমার এই যে সেল ডিভিশন, সেল রেগুলেশন, হ্যাঁ, তারপরে ডিএনএ, আরএনএ, হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রিপেয়ারিং, ডিএনএ মডিফিকেশন, রেস্ট্রিকশন এনজাইম, এই যে এই জিনিসগুলা যখন তুমি জানতে পারবে, তখন কিন্তু তুমি এইগুলো সহজে ডিজাইন করতে পারবে। সেল ডিভিশন, ক্রসিং ওভার, লিঙ্কেজ, হ্যাঁ, এইসব এই যে প্রিন্সিপাল বেসিক জিনিসগুলি, এগুলি সম্পর্কে তুমি যদি ভালো জানো, তাহলে তুমি এই প্রিন্সিপাল কাজে লাগিয়ে তুমি চিকিৎসা বিজ্ঞানে, এগ্রিকালচারে, ফিশারিজ, লাইফস্টাইলে ব্যাপক উন্নয়ন সাধন করতে পারবে। এই জন্য এজ এ সায়েন্টিস্ট হিসাবে তোমরা যখন তোমাদের ভালো জ্ঞান থাকতে হবে। এই জন্য কোনো জিনিসকে তুমি ফেলা মনে করো না, তোমাকে পড়াবে, তখন অন্যটুকু পড়াবে। যেমন সেল, আমি তোমাকে পড়াচ্ছি, সেল যদি সেলের জীবন একটা পরে তাদের বিভাগ হয়ে গেছে এই সকল কারণে আমরা সেল ডিভিশনকে সুন্দর করে স্টাডি করব। আমরা আরো কিছু কিছু টার্ম আমরা করব সেল ডিভিশনের। জিনের নাম শুনছো? জিন, হোয়াট ইজ জিন? জিন কি? ডিএনএ একটা নির্দিষ্ট segment of DNA. এটা তো আরো অনেক পরে। তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বেসিক জিনিসটা, সেটা ইজিলি সবাই বুঝতে, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল টু ওয়ার্ড। প্রোটিন এনকোড করে এটা তাহলে তোমরা জীবের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তার জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কিভাবে কিভাবে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আমাদের ব্যাখ্যা করতে পারবে? জি স্যার, যেমন চুলের রং, চোখের রং, এগুলো তো সব জিন ধারায় নিয়ন্ত্রিত হয়। মানুষের ব্যবহার, বিহেভিয়ার, এগুলো সব জিন দ্বারা নিয়ন্ত্রিত। মানে জিনটা স্পেসিফিকলি তোমাকে বলতে হবে, কিন্তু গর্বতা বলতে আগেই বলতে হবে যে জিন হচ্ছে বেসিক ইউনিট অফ হেরিডিটি, বেসিক ইউনিট অফ হেরিডিটি।
জিন হচ্ছে কি বেসিক ইউনিট অফ হেরিডিটি, তাই না? জি স্যার। আর সেল কি সেল কি সেল কি দেহের গঠন কার্যকারিতার একক, বেসিক ইউনিট অফ কি ফাংশনাল ফাংশনাল আর কি সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ বডি, গঠন স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ বডি। সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ বডি। এরকম আগে জেনারেল কথা আগে শুনতে পেতে হবে। আগে তুমি যে ফ্র্যাগমেন্টের মধ্যে ছিল যেটা অনেক পরে, ফ্র্যাগমেন্ট তো অনেক পরে, ফ্র্যাগমেন্ট তো বুঝবা না যদি না জানা না বুঝো, সরল ধরে না বুঝো, তাহলে কিভাবে বুঝবা যে আমি লন্ডনে যাই? হ্যাঁ, আমি তো ধরাই সত্যি ভিখারি জাগবে, এটা কি বুঝবা? তুমি কত ধরে না বুঝো, এই রাবণের কথা বুঝবা। হ্যাঁ, আগে বেসিক জিনিস বুঝতে হবে। ইন্ডাস্ট্রি কি যে গঠন হেরিডিটি বংশ বিস্তারের একক, এই কথা বলবা, তাহলে মনে করে যে সবাই বুঝবে। আর ওই কথা যেটা বলছে এটা তো আরো অনেক পরে, এই ফ্র্যাগমেন্টে চলে গেছে। তারপর যে ডিএনএ নিউক্লিক অ্যাসিড সম্পর্কে ভালো জানি, সেটা বুঝবা কেমন? নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানো? ওটার মধ্যে 5-6টা কাজ করা হয় নিউক্লিক অ্যাসিড। বেসিক ইউনিট অফ হেরিডিটি, বেসিক ইউনিট অফ হেরিডিটি। এখন বলো, এখন তোমরা আছে যে বৈশিষ্ট্য কি বলো? হ্যাঁ, একটা কোড আছে, কোড ফর এ স্পেসিফিক জিন। মানে আরেকটা বলবা যে জিন হচ্ছে তোমার এক জোড়া এলিল নিয়ে জিন গঠিত। আর সহজ ভাষা, এক জোড়া এলিল নিয়ে কি এক জোড়া এলিল নিয়ে জিন গঠিত। বুঝতে পেরেছ? জি স্যার। এক জোড়া এলিল বুঝাও। এলিল কি মনে করো, এলিল যদি না বুঝাও তাহলে কিভাবে তুমি ইয়া করছো, মেনটেন সুস্থ করছো, মতো মাথা ধরতে হবে। একই লোকাস অবস্থিত পাশাপাশি জিনকে এক কোডের এলিল বলে। এটা জিন না তো, মানে কারণ জিন দুইটা একই অবস্থিত হলে তাকে এলিল বলা হয়, দুইটা একই বৈশিষ্ট্য বহন করে। এলিল is an alternative form of the same. Alternative form মানে মানে এ আছে, ক্যাপিটাল আছে আর ক্যাপিটাল এ আছে, আবার ক্যাপিটাল এ আছে আর স্মল তাই না? অক্ষর তো একটাই নাকি? অল্টারনেটিভ তোমরা তো এইগুলো আগে তো এইগুলো শিখতে হবে যে আমি সেল ডিভিশনে পড়া দিচ্ছি, নাহলে তো তুমি ইয়া বুঝবা না, মেডিকেল নেবে। তাহলে তো তুমি রিসেসিভ ডমিনেন্ট, রিসেসিভ কোনটা? রিসেসিভ এলিল, ডমিনেন্ট এলিল। তুমি যখন এগুলি এলিল না বুঝাও, জিন না বুঝাও, তাহলে এক জোড়া এলিল নিয়ে মনে করো স্মল এ ক্যাপিটাল এ, এটা এই এক জোড়া এলিলে একটা বৈশিষ্ট্য, এক জোড়া এলিলে একটা বৈশিষ্ট্য নিয়ে ফেলবে, এক জোড়া এলিলে একটা বৈশিষ্ট্য নিয়ে ফেলবে। এই জিনিসগুলো যদি তোমাকে আমি শিখাইতে হবে যতটুকু, এই একটা লাইন, তারপরে আমি ছাড়তো। তুমি এটা এটা যদি জানো যে এক জোড়া এলিলে একটা বৈশিষ্ট্য, দেখো আমি কিন্তু তোমাদের সাথে আলাপ করতেছি, তারপরে কিন্তু আমি না বুঝতে পারো আমার তারপরে বলবো। আচ্ছা, তাহলে এক জোড়া এলিল নিয়ে কি একটা জিন হয়, একটা জিন একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী। ওয়ান জিন ইজ রেসপন্সিবল ফর ওয়ান স্পেসিফিক স্টেট। লুকাস বুঝাও, লুকাস কি? লুকাস স্যার স্যার ক্রোমোজোমে যে ক্রোমোজোমের যে স্থানে জায়গায় জিন জিনটা অবস্থান অবস্থান করে। করে, ক্রোমোজোমের, ভেরি গুড, যে ক্রোমোজোমের অবস্থান করে। একটা স্পেসিফিক লোকেশন, একটা জিনের ক্রোমোজোমের মধ্যে একটা জিনের স্পেসিফিক লোকেশনকে লোকাস বলা হয়। একটা ক্রোমোজোমের মধ্যে একটা জিনের স্পেসিফিক লোকেশন, এই জিনটা ক্রোমোজোমের এই নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে, একে বলা হয় লোকাস বা লুচি। সিঙ্গুলারে বলা হয় লুকাস আর প্লুরালে বলা হয় লুচি।
জেনুম বলতে কি বুঝো? জেনুম জেনুম স্যার কোন একটা জীবের সম্পূর্ণ জিন বা সব জিনকে একটা জিনোম বলা হয়। আহ, ঠিক আছে, তুমি মানে তোমার ধারণা হচ্ছে বলতেছো ওটা জীব না। জীব তো বলবো, জীবের আগে বলতে হবে সেলের পরে জীব। একটা সেলের মধ্যে একটা প্রোটিন, ডিএনএ, সবকিছু এটার মধ্যে। তোমার হোল জিনোম সিকোয়েন্স, মানুষের হোল জিনোম সিকোয়েন্স হচ্ছে আর আমাদের। আমরা করছি কিছুদিন আগে প্ল্যানকে আমি করছি মাইক্রোবায়োলজি আমাদের পাবলিশ আমেরিকা থেকে। আমেরিকান সোসাইটি অফ মাইক্রোবায়োলজি, আমেরিকান মাইক্রোবায়োলজি সোসাইটি থেকে তোমার পাবলিশ করছি। এটা হোল জিনোম। এখানে তোমার যত ব্যাকটেরিয়া আছে, কতগুলো ব্যাকটেরিয়া আছে, সবগুলো তোমার এটা ব্যাকটেরিয়া। তাহলে সেটা তোমার জেনুমটা খুব সুন্দর করে মোটামুটি হয়েছে। এটা টোটাল হেরিডিটারি এন্ডোমেন্ট অফ ডিএনএ, দা টোটাল হেরিডিটারি বংশগতি যত ধরনের প্রিন্ট আছে, বৈশিষ্ট্য আছে সেই ডিএনএ মধ্যে। দা টোটাল হেরিডিটারি এন্ডোমেন্ট অফ ডিএনএ অফ এ সেল, একটা সেলের মধ্যে টোটাল যে তোমার আছে এন্ডোমেন্ট আছে, মানে বৈশিষ্ট্য আছে ডিএনএ, সবকিছু একটা সেলের মধ্যে পরে টোটাল হেরিডিটারি এন্ডোমেন্ট অফ এ ডিএনএ। জেনোম হচ্ছে দা টোটাল হেরিডিটারি, মানে তোমার তোমার ডিএনএ এর মধ্যে যাই আছে সূত্রকের মধ্যে ব্যাকটেরিয়া গুলো কি পাবে, সমান এগুলি কতটা ব্যাকটেরিয়া আছে, কতগুলো জিন আছে, সবকিছু এটা বাহির করা। এটা হচ্ছে হোল জিনোম সিকোয়েন্সিং, দা টোটাল হেরিডিটারি এন্ডোমেন্ট অফ ডিএনএ অফ এ সেল। একটা সেলের মধ্যে টোটাল যে পরিমাণ ডিএনএ আছে, এটা কিন্তু টোটাল ডিএনএ এটা হচ্ছে তোমার এই জিনোম। The total hereditary endowment of DNA of a cell or organism. Somatic cell বুঝাও, somatic cell, স্যার দেহ কোষ তুমি কি যেগুলা somatic cell বিভিন্ন কোষ। আমাদের রিপ্রোডাক্টিভ সেল বাদে যা কিছু আছে সবগুলি কি? রিপ্রোডাক্টিভ সেল বাদে যা কিছু আছে সবকিছু কি তোমার দেহ সেল। কোষ বা সোমাটিক, হ্যাঁ, all body cell is are somatic cell except reproductive cell. গ্যামেট বুঝাও এখন দিচ্ছি। গ্যামেট 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 কি? তোমার এগুলি কি পয়েন্ট জেনেটিক করা, প্রিন্সিপাল জেনেটিক করা। তুমি মনে করো এই যে মেন্ডেলিজম পড়ছো, এগুলো সবগুলি লাগছে, লুকাস লাগছে, তারপরে হচ্ছে গ্যামেট লাগছে, ডিপ্লয়েড লাগছে, হ্যাপ্লয়েড লাগছে, হোমোজোগাস ক্রোমোজোম, হেটারোলোগাস ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার, এগুলো কিন্তু সব তোমার মিলে গেছে। কল্পনা না জানলে কিভাবে বুঝবো? গ্যামেট বলতে কি বুঝাও? গ্যামেট স্যার রিপ্রোডাক্টিভ সেল। ভেরি Sir, গুড, রিপ্রোডাক্টিভ reproductive সেল। cell or reproductive unit. স্যার গ্যামেট গুলো হ্যাপ্লয়েড হয় আর একটা করে মানে জিন ক্রোমোজোম কপি করে। প্রথম কে বলছিল গ্যামেটের ছেলেটার নাম কি? স্যার আলামিন। আলামিন। আলামিন তুমি তো অনেক কিছু করছো আগে, তোমার তার সমস্যা রেকর্ড আছে, এই যে ভিডিও ক্লাস করে তুমি আগে খুব ভালো ভালো কিছু দিচ্ছ। আলামিন তোমার সিজি দিয়ে কত? স্যার 3.5। তুমি আরো অনেক ভালো চেষ্টা করো, তোমার সঙ্গে সাইড কথা বলতে পারো, কিন্তু ভালো জ্ঞান যাচ্ছে, ভালো কি পড়াশোনা করো, ভালো। তাহলে গ্যামেট হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ সেল। হ্যাঁ, পরে তারা উচ্চ খুব সুন্দর বলছো, এরা হচ্ছে তোমার যেমন স্পার্ম একটা একটা গ্যামেট, আবার এগ একটা গ্যামেট।
তোমরা কি ক্রোমোজোম সম্পর্কে জানো? হোয়াট ইজ ক্রোমোজোম? জি স্যার। কি ক্রোমোজোম কি? স্যার নিউক্লিয়াসে যে কুণ্ডলিত সুতার মতো পেঁচানো যে রঞ্জক পদার্থ ধারণ করে তাকে বলে ক্রোমোজোম। এরা এসে হয়েছে, এরা এসে ইলংগেটেড। সেল ডিভিশনে মূল ভূমিকা পালন করে। হ্যাঁ, এই জন্য তোর পাই যাচ্ছে, এটা না পারা গেছে বুঝবা না, এই জন্য একটু ধারণা দিয়ে ইলংগেটেড সেলুলার স্ট্রাকচার, তাই না? কি দেওয়া তৈরি ক্রোমোজোম? স্যার হিস্টোন প্রোটিন। ক্রোমোজোম, হ্যাঁ হ্যাঁ, বলা খালি প্রোটিন বলো, হিস্টোন বলার দরকার নাই, পরে এটা আরো ডিটেলস বলা হবে। হ্যাঁ, প্রোটিন আর কি? ডিএনএ। ভেরি গুড। তোমার নাম কি? স্যার সিনথিয়া জামান মিশু। সিনথিয়া ভালো লাগে, উত্তর দিছো। তাহলে এরা হয়েছে তোমার elongated cellular structure, এরা গঠিত composed of DNA and protein, protein especially histamine protein। একে আমরা আরেকটা বলবো, সেটা বিকেল। বিকেল চেনো? বিকেল, ক্রোমোজোম ইজ এ বিকেল, ক্রোমোজোম ইজ এ ট্র্যাক, ক্রোমোজোম ইজ এ লরি। কেন? ক্রোমোজোম ইজ এ বিকেল, মনে করলো লরি, ট্রাক। ট্রাক দেখছো? ট্রাক, লরি দেখছো? লরি, জি স্যার। জি স্যার। লরির কাজ কি? স্যার মালামাল স্যার বহন করে। করে নিয়ে যাওয়া। মালামাল, বহন মালামাল করে। বহন করে, তাই না? জি স্যার। জি তার মেইন কাজ হচ্ছে মানুষ চলাচল, মালামাল বহন করে, তাই না? মানুষের এসে কেরিয়ার। ক্রোমোজোম হচ্ছে তোমার একটা ট্রাক বা লরি। এটার মধ্যে কি থাকে? পিছনে যেমন টাকের পিছনে দেখছো না, এটা মালটা হাঁটতে আছে না, প্রস্থান থাকে না? হ্যাঁ, ওইখানে কি থাকে? মনে করো একটা বিল্ডিং তৈরি করবা, ইট আনে এটা, তাই না? বালি আনে, সিমেন্ট আনে, তাই না? তারপরে পাথর আনে। তাহলে এই যে বালি সিমেন্ট এগুলি কি? এগুলিকে সিমেন্ট রড আনে। রড গুলা কি? রড গুলা হচ্ছে সিমেন্ট গুলি কি? বালি গুলা কি? এগুলি তোমার হিস্টোন প্রোটিন। এই জন্য হুইচ ক্যারি ডিএনএ ইন সেল। এখন বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ ক্রোমোজোম কি? জি স্যার। জি স্যার। ক্রোমোজোম হচ্ছে গিয়ে তোমার একটা রঞ্জক পদার্থ, লম্বা গঠন বিশিষ্ট, যা ডিএনএ এবং প্রোটিন নিয়ে তৈরি। সর্বোপরি এরা কি করে? এরা কি বাহক হিসাবে, জেনেটিক্যাল ম্যাটেরিয়ালের বাহক হিসাবে এরা কাজ করে। কি বাহক? তাহলে আমরা বলবো ডিএনএ এবং এই যে হিস্টোন প্রোটিন এদেরকে বহন করে এই ক্রোমোজোম। কারণ ক্রোমোজোমের মধ্যে যে তোমার কি থাকে? ডিএনএ আর হিস্টোন প্রোটিন থাকে না? জি বুঝতে স্যার। পেরেছো? জি স্যার। জি স্যার। তুমি যদি ক্লিয়ার না হও, ক্লিয়ার হওয়া, মুখস্থ করো না, মুখস্থ করলে লার্নিং হবে না। এমনি মনে থাকবে, এটাই মেমোরাইজ হবে যখন তুমি বাল্বগুলো বুঝতে পারবে, তখন ব্রেনের মধ্যে তোমার সেটেল ডাউন হবে। ইট উইল সেটেল ডাউন ইন ব্রেন হোয়াইল ইউ রিয়েলাইজ ভেরি ক্লিয়ারলি। ডিপ্লয়েড বুঝো? ডিপ্লয়েড, ভেরি ইম্পর্টেন্ট। ডিপ্লয়েড জি স্যার। কি? ডিপ্লয়েড কি? স্যার 2n সংখ্যক ক্রোমোজোম থাকে ডিপ্লয়েডে। আচ্ছা, 2n সংখ্যক ক্রোমোজোম ক্রোমোজোম থাকে। থাকে। তুমি কি ধরনের প্রাণী? স্যার ডিপ্লয়েড। ছত্রাক? স্যার ছত্রাক। ছত্রাক কি? আর ব্যাকটেরিয়া? স্যার এগুলো হ্যাপ্লয়েড, নিম্ন শ্রেণীর প্রাণীগুলো হ্যাপ্লয়েড। ওর নাম কি? স্যার মিশু, সিনথিয়া জামান মিশু। আর কেউ না হয় তুমি উত্তর দিতে, আর হচ্ছে আলামিন।
সবাই জাস্ট বুঝতো বুঝো। তাহলে ডিপ্লয়েড হচ্ছে কি তোমার 2n সংখ্যক ক্রোমোজোম। এটা দুইটা হোমোলোগাস ক্রোমোজোম কে মিন করে। আর হ্যাপ্লয়েড হচ্ছে কি এটার অর্ধেক, একটা মাত্র n। এটা সাধারণত অনলি ওয়ান ক্রোমোজোমটাকে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে তোমার হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। এই জন্য এরা তোমার অ্যামাইটোসিস হয়। অ্যামাইটোসিস কোথায় হয়? হ্যাপ্লয়েডে। অ্যামাইটোসিস কোথায় হয়? অ্যামাইটোসিস কোথায় হয়? একুশি প্রাণী। একুশি প্রাণীতে। হ্যাপ্লয়েড রাখা। এখন তোমরা সাইন্স ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো শৈবাল। হ্যাঁ, এখন বলবো যে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড কারা কারা আছে? শৈবাল আছে, ব্যাকটেরিয়া আছে, হ্যাপ্লয়েড খুশি হয়। আর উন্নত মানের প্রাণী এরা হচ্ছে ডিপ্লয়েড, উদ্ভিদ এরা হচ্ছে ডিপ্লয়েড। ক্রোমাটিড দুটো, ক্রোমাটিড জি স্যার। কি ক্রোমাটিড বলো? স্যার একটা ক্রোমোজোমের যে ক্রোমোজোম যখন সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে যায় তখন যে দুইটা অংশে বিভক্ত হয় তাদের প্রত্যেকটাকে ক্রোমাটিড বলা হয়। তার মানে বিভক্তটা মাধ্যমে হয় কোন রিজনে হয়? সেন্ট্রোমিয়ার রিজন। সেন্ট্রোমিয়ার জি স্যার, সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় না, শুধু বাহুগুলি বিভাজিত হয় প্রথমে। মানে যে অবস্থায় সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, শুধু বাহুগুলি বিভাজিত হয়, তখন আর কি যে দুইটা অপত্য অংশ তৈরি করে ওইটার প্রত্যেকটার ক্রোমাটিড বলা হয়। ফারিয়া আক্তার তুমি, হ্যাঁ জি স্যার। ফারিয়া। তারপরে ছিল তোমার ওই হোমোলোগাস ক্রোমোজোম বলতে কি বোঝো? স্যার একই ধরনের আকার আকৃতি এবং গঠন বিশিষ্ট দুইটা ক্রোমোজোমকে বলা থাকে হোমোলোগাস ক্রোমোজোম। একটা মা থেকে আসে, একটা বাবা থেকে আসে। তাদেরকে হোমোলোগাস ক্রোমোজোম বলে। Good. সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ার কি? এগুলো যখন বুঝবে তখন তুমি স্যার সেন্ট্রোমিয়ার হলো যে ক্রোমোজোমের যে দুইটা বাহু থাকে, দুইটা বাহু একটা বিশেষ মানে অরঞ্জিত অঞ্চলে যুক্ত থাকে, ওই কেন্দ্রীয় অঞ্চলটা হলো সেন্ট্রোমিয়ার। এটা হয়েছে। তারপর ওই যে হ্যাঁ এটা বলবা যে রিজন অফ ক্রোমোজোম, সেখানে মাইক্রোটিউবুলস অ্যাটাচড ডিউরিং মাইটোসিস। মাইক্রোটিউবুলস অ্যাটাচড ডিউরিং মাইটোসিস এন্ড মিয়োসিস। যেখানে তোমার একটা ক্রোমোজোমের একটা অঞ্চল বা একটা জায়গা, একটা নির্দিষ্ট স্থান, যেখানে মাইক্রোটিউবুলস গুলো অ্যাটাচ থাকে সেল ডিভিশনের সময়, যেমন মাইটোসিস। তাহলে মোটামুটি এই কি পয়েন্ট গুলো যদি তুমি জানো, কারণ জানো, তাহলে মোটামুটি সেল ডিভিশন করতে পারবে। কিছু না কিছু তো জানতে পারবে। কিছু পয়সা থাকলে অন্তত 100% কিছু না কিছু তো পাইবে। অলরেডি তোমরা যেহেতু আমরা সেল ডিভিশন করবো, এটা ক্রোমোজোমের ব্যাপার স্যাপার, এই জন্য ক্রোমোজোমের স্ট্রাকচার সম্পর্কে আমাদের জানা দরকার। তোমরা কি ক্রোমোজোম দেখতে পেয়েছো? ক্রোমোজোম কি তোমরা দেখতে পেরেছো? জি জি স্যার, স্যার, দেখা স্লাইড যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখো আমরা, কারণ আমাদের কাজ তোমার ক্রোমোজোম নিয়ে। এই যে এখানে দেখো সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গা আছে, এই জায়গাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। যেখানে তোমার সেন্ট্রোমিয়ারের মানে দুই পাশে দুইটা ক্রোমাটিড আছে। তাহলে একটা চারটা ক্রোমাটিড, এই যে এদিকে একটা হচ্ছে ওয়ান ক্রোমাটিড,
এটা হচ্ছে গিয়া, এটা সাথে যেটা আছে ওটাকে বলা হয় এয়ার সিস্টার ক্রোমাটিড। ডাইন পাশে ডাইন ডাক সিস্টার ক্রোমাটিড, বাম পাশে বাম ডাক সিস্টার ক্রোমাটিড আর সেন্ট্রোমিয়ার। এবং হোমোলিগা ক্রোমোজোম, এই যে এখানে কি আছে একটা হচ্ছে ক্রোমোজোম 1 and 2, ওরা হচ্ছে তোমার হোমোলোগাস ক্রোমোজোম, উচ্চতা একই ধরনের। আবার 3 আর 4 এরা হোমোলোগাস ক্রোমোজোম। আবার 1 আর 3 হচ্ছে তোমার 1 আর 3 হচ্ছে তোমার মাদার থেকে আসতেছে, এরা কেম ফ্রম মাদার 1 আর 3। আর 2 and 4 হচ্ছে আসতেছে ফাদার থেকে। এই জিনিসগুলো তোমার বেসিক জিনিস তোমার পড়ার জন্য মিয়োসিস। এখন আমরা মাইটোসিস সম্পর্কে জানবো। আমরা অলরেডি সেল সাইকেল কিন্তু আমরা পড়ছি, সেল সাইকেল সম্পর্কে আমরা পড়েছি। এখন আমাদেরকে তোমরা অনেকে পারো, আমার সমস্যা হবে না। এটা মানে কি আন্তর্জাতিক আর 8-10 মিনিটের মধ্যে তোমাদের এটা মাথায় এসে গেছে। আগে তো তুমি সেল সাইকেল সম্পর্কে অনেক কিছু জানো, এখন অটোমেটিক্যালি মাইটোসিস বুঝবা সুন্দর করে। কারণ এই মাইটোসিসের তোমার 5টা স্টেজ আছে। এই মাইটোসিসের 5টা স্টেজ আছে। কি স্টেজ? ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর হচ্ছে তোমার টেলোফেজ, তাই না? জি স্যার। ইন্টারফেজ, যে ইন্টারফেজ কিন্তু অলরেডি করে ফেলছো, তাই না? ওই যে সেল সাইকেল করছো না, ওখানে কোনো ডিভিশন হয় না, ওইখানে জাস্ট খালি ডেভেলপ হয়। তোমরা এগুলি কখনো কঠিন মনে করো না, কিছুই নেই। সায়েন্স মুখস্থের ব্যাপার না। তাহলে নন রেস্টিং নন মাইটোটিক পোর্শন সেল সাইকেল তোমরা আগে পড়ছো, কিভাবে গঠিত হয়ে জানো। তারপরে সেটা সিনথেসিস স্টেজ সম্পর্কে জানো, যেমন ডিএনএ রেপ্লিকেশন হয়, তোমরা এগুলো আর কি জানো। এখন আমরা তোমার ইন্টারফেস সম্পর্কে জানো, এগুলো আমি বলবো। এখন প্রোফেজ সম্পর্কে রেটিনা সেল সম্পর্কে তোমার অগাধ জ্ঞান থাকতে হবে। এখানে ফিগারটা দেখো, একটা ফিগার তোমার অরিজিনাল, একটা হাতে বানানো। ডাইন একটা ফিগার তোমার অরিজিনাল একটা প্রাণী, আর রঙিন যেটা বানানো হয়েছে মানুষ বানাইছে, মানে একটা বুঝাইছে। এইখানে দেখতে পাচ্ছ এই স্টেজটা ফার্স্ট স্টেজ অফ মাইটোসিস। এটা ক্রোমোজোম গুলা, যে ক্রোমোজোম গুলা কনডেন্স, এই দেখো ক্রোমোজোম গুলা যে দুইটা আছে তোমার নীল আর একটা আছে সবুজ আছে, দুইটা তারা হচ্ছে তোমার কনডেন্স, মানে ঘন হচ্ছে। ক্রোমোজোম কনডেন্স এন্ড বিকাম ভিজিবল, দেখা যাচ্ছে। আচ্ছা তোমরা কি খাত চিনো? বীজের মধ্যে খাত থাকে, চিনো? হ্যাঁ স্যার বুঝি নাই স্যার, আবার একটু বলবেন? হ্যাঁ পুকুর, পুকুর তো চিনো? পুকুর। জি স্যার। জি স্যার। আচ্ছা পুকুরের মধ্যে যদি তোমার গাছগাছালি কেটে ফেলে রাখো, পানি যাবে রাখো, কিন্তু গাছগাছালি দেখা গেল না, পানি যদি ছেড়ে দাও তাহলে কি হবে? পরে পুকুরের পানি তুলে ফেলাম, আস্তে আস্তে তুলতেছি, তাহলে কি 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 সিচুয়েশন তৈরি হবে? পুকুরে মনে করো অনেক গাছের ডালপালা রেখে দিলাম, এবং বোঝা যাচ্ছে না এই পুকুরে যে আছে ডালপালা আছে, উপরে পানি, নিচে ডালপালা পড়ে আছে। এখন এই পুকুর থেকে পানি কমায় ফেলি, তখন কি হবে? স্যার ডালপালাগুলোকে দেখা যাবে, ভিজিবল হবে। ডালপালাগুলি ভিজিবল হবে পানি কমে গেলে। তদ্রূপ এখানেও যখন তোমার প্রোফেজ আরম্ভ হয়, তখন সেল থেকে তোমার পানি কমতে থাকে, সেল থেকে পানি কমতে থাকে। তাহলে কি হয়? ক্রোমোজোম গুলা ঘন হয়, দেখা যায় এবং ভিজিবল হয়। বুঝতে পেরেছ? এখানে জলের বিভাজন হয়, জল কমতে থাকে, পানি কমতে থাকে, ফলে ক্রোমোজোম গুলি ঘন হয় এবং হয়, ভিজিবল হয়, দৃশ্যমান হয়। আর এখানে দেখো দুইটা চাকুর মতো দুইটা আছে উপরে, এদেরকে বলা হয় সেন্ট্রিওল, এদেরকে বলা হয়
সেন্ট্রিওল, এরা চেষ্টা করে যে অপোজিট, এই যে এখানে আছে এর অপোজিটে যাইতে চেষ্টা করতেছে। এই স্টেজে অপোজিট সেলের অপোজিট পুলে যাইতে চেষ্টা করতেছে, অপোজিট যাইতে চেষ্টা করছে। এখন দুইজন একত্রে আছে, এই দুইটা চাকরি, এটাকে সেন্ট্রিওল বলা হয়, চাকরি। এরা তোমার সেলের অপোজিট প্রান্তে যেতে যাচ্ছে। আরেকটা জিনিস দেখো, এই যে নিউক্লিয়ার মেমব্রেন গুলা কি ভেঙে যাচ্ছে, তাই না? নিউক্লিয়ার মেমব্রেন নিঃশেষ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেন গুলি ডিজলভ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন গুলি, তাই না? এবং মাইটোটিক স্পিন্ডল তৈরি হচ্ছে, মাইটোটিক স্পিন্ডল তৈরি হচ্ছে। এবং এখানে তোমার স্পিন্ডল ফাইবার, এখানে আস্তে আস্তে দেখা যাচ্ছে না, কিন্তু পরে স্টেজে আমরা স্পিন্ডল ফাইবার বলবো। এবং এখানে একটা আছে মেরু, এখানে একটা মেরু, এই মেরু থেকে তোমার স্পিন্ডল ফাইবার বাইর হবে, কাইনেটোস্পোর বলা হয়। এটা প্রোটিনের সুতা, এই সুতা দ্বারা তোমার একটা আটকে রাখবে, তন্তু বলা হয়। এখন এখানে একটা কম্পেয়ার পেজ, টু ফেজ 1 এন্ড টু ফেজ 2, তুমি তোমার স্টাডিটা একটা কম্পারেটিভ স্টাডি করবে, এর নাই। মেটাফিজিক কি দেখতে চাও? মেটাফিজিক দেখো, এই যে সেন্ট্রিওলটা কিন্তু দুই মুড়িতে চলে গেছে। সেন্ট্রিওল আগে একত্রে ছিল, এখন আস্তে আস্তে অপোজিট পোলের মধ্যে এসে গেছে। এবং দেখো ক্রোমোজোম গুলি তোমার সেন্ট্রিওল গুলি মাইগ্রেশন হয়ে অপোজিট পোল, দুই পোলের মধ্যে চলে গেছে। আর ক্রোমোজোম গুলা কি হচ্ছে তোমার এই মাঝ বরাবর আছে, দেখো মাঝ বরাবর লাইন আপ হচ্ছে। এবং এদেরকে আটকে রাখছে কে? কাইনেটোকোর, সুতা, ওই যে কাইনেটোকোর সুতা, প্রোটিন তন্তু, এদেরকে আটকে রাখছে। আর এইখানে একটা ফোর্স আছে, আর এখানে একটা ফোর্স আছে। এই ফোর্স তোমার ব্যালেন্স করতেছে সেলটাকে। দুই অ্যাস্টেরোসি বাই হয় এখান থেকে। এই অ্যাস্টেরোসি তোমার এটা এখন ব্যালেন্স একটা কন্ডিশন তৈরি করছে। আমরা বলি এটা ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল, যেখানে প্লাস মাইনাস 0। এই ক্ষেত্রে তোমরা কম্পেয়ার মেটাফেজ 1 এবং 2 সাথে কম্পারেটিভ স্টাডি করবা। অ্যানাফিজিওলজি দেখো, এই ক্রোমাটোফোর এগুলি তোমার খাটু হয়ে গেছে, আর ক্রোমোজোম গুলি ইউনিফর্ম ঠিক আছে, কিন্তু সুতাগুলি যে আছে কাইনেটোকোর, এইগুলি তোমার শর্টেন হয়ে গেছে। এবং স্পিন্ডল গুলো খুব আর অ্যাটাচ হচ্ছে। আর এই যে ক্রোমাটিড গুলা তোমার পুলের দিকে যাচ্ছে, আর সেটা তোমার অপোজিট, একটা অপোজিট এই চলে যাচ্ছে। এটা কে নিয়ে যাচ্ছে? এই যে একটা রশ্মি আছে, একটা রশ্মি সেন্ট্রিওলের এখানে, এই একটা রশ্মি একটা ফোর্স কাজ করতেছে, এটা এইদিকে টানতেছে, ওটা ওইদিকে টানতেছে, ফলে এরা দেখো পুলের দিকে চলে যাচ্ছে। তারপর তোমার টেলোফেজ স্টেজে তোমার এয়ার তৈরি হয়, নিউক্লিয়ার এনভেলপ তৈরি হয়। এই যে নিউক্লিয়ার এনভেলপ তৈরি হচ্ছে, এবং সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে। এই যেটা সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে, আর আলাদা একটা অপত্য কোষ বা বিভাজক তৈরি হয়ে গেছে। এর ছবিগুলো যাতে একটা না হয়, ছবি একবার রঙিন যে দিচ্ছি, ওই রঙিন ছবি আঁকবা। আর দেখে তোমার প্রাণীটা কাটলে বাস্তবে মাইক্রোস্কোপে কিরকম দেখা যায় এরকম। তাহলে মাইটোসিসের কয়টা ইভেন্ট আছে, কয়টা ফেজ আছে? মাইটোসিসের 5টা। ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। অনেক ক্ষেত্রে তুমি যদি ছবিটা সুন্দর করে রাখো তাহলে বর্ণনা হয়ে গেল। অনেক ক্ষেত্রে মনে করো দুইটা স্টেজে আসতো পরীক্ষা হলে, যে টেলোফেজ আর প্রোফেজ বর্ণনা করে, তখন হয়তো সময় নেই, ছবিটা সুন্দর করে রাখতে পারো, তারপরে তুমি আসো। দুই চাকরি হয়তো 1.4 1.5 সুন্দর করে ছবি রাখতে হবে, তো আমরা
বুঝে নেবে। আর লিখলে দিয়ে দিই, দিয়ে দিই। এই জিনিসগুলো তোমরা মানে চিন্তা করে পড়াশোনা করবা, বুঝে যে প্রথম প্রথম কি করি প্রোগ্রামের মধ্যে কি এখানে ক্রোমোজোম গুলা ভিজিবল হয় এবং ঘন ঘন পানি সরে যায়, সরে গেলে তোমার ক্রোমোজোম গুলো দেখা যায় এবং ঘন বিচার হয়। তারপর এখানে দুটা সেন্ট্রিওল থাকে, একত্রে থাকে, অপোজিট যাইতে চাই এবং স্পিন্ডল স্পিন্ডল ফর্ম করে, স্পিন্ডল ফর্ম করে। দ্বিতীয় স্টেজে থেকে মেটাফেজ স্টেজে এখানে ক্রোমোজোম গুলা মাঝে লাইন আপ হয় এবং সেন্ট্রিওল গুলো দুইটা দুই মেরুতে চলে যায় এবং এখান থেকে তোমার কত কাইনেটোকোর বাইর হয় যেগুলি তোমার ক্রোমোজোমকে ধরে রাখে এবং দুই দিকে কিন্তু ফোর্স কাজ করতেছে। মেটাফেজের মধ্যে কি হলো, আস্তে আস্তে তোমার কাইনেটোকোর গুলি শর্টেন খাটো হয়ে যাচ্ছে এবং ক্রোমোজোম গুলি মোটামুটি অপোজিট পোলের দিকে চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে এবং এরা কিন্তু সবথেকে কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম আছে। তার টেলোফেজ যেটা তোমার নিউক্লিয়ার মেমব্রেন ডেভেলপ হয় আর যেটা তোমার সাইটোকাইনেসিস। এইভাবে তোমার মনে রাখবে, দেখবে তোর পড়াশোনা একটা পড়াশোনা স্যার একটা কথা ছিল স্যার, আমাদের 10:30-এ আরেকটা ক্লাস আছে। ওকে ওকে, তাহলে আমি করতে চলেছি। তাহলে নাম দাতো আমি একটু এক মিনিট দাদা, সিনথিয়া আছো? সিনথিয়া 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 আছে। তারপরে থেকে আলামিন আছে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। মা আছে। জি স্যার। রিসালাতুল ফেরদৌস আছে? ইয়েস স্যার। তো মিস করছে অনেক। তারপরে থেকে নাজনীন নাহার, দীপা। দীপা আছো? দীপা 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 নাই। শাকিল মৃদা। ইয়েস স্যার। শাকিল মৃদা। ইয়েস স্যার। আচ্ছা, মামুন মৃদা আছে। তারপরে থেকে সরকার, জয় 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 আছো? জয়। তারপরে থেকে তোমার ফারজানা ইয়াসমিন। ইয়েস স্যার। স্যার আসছি। হ্যাঁ সুরায়া আছে। তারপরে থেকে জান্নাতুল ইসলাম আছে। তারপরে থেকে মেহেরুন নাহার। মেহেরুন নাহার। ইয়েস স্যার। ইয়েস স্যার। মুস্তারি মুস্তারি। ইয়েস স্যার। মুস্তারি আছে। সাদিয়া ইসলাম। সাদিয়া ইসলাম। সাদিয়া ইসলাম। সাদিয়া ইসলাম নাই? তারপর থেকে অর্পিতা। ইয়েস স্যার। ইয়েস স্যার।